রক্তের বিনিময়ে বঞ্চিত যে কর্তৃত্ববাদের পতনের প্রেক্ষিতে নতুন সরকার বিশাল গণরায়ের উপর ভিত্তি করে গঠিত হয়েছে। সেই সরকারের কাছে সামনে দেশবাসীর বিশাল প্রত্যাশা। একদিক থেকে অন্যদিক থেকে কর্তৃত্ববাদী জঞ্জালের উপর ভিত্তি করে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা, সেটি বিপরীতে অনেক ঝুঁকিও আছে। সেগুলি সবকিছু বিবেচনায় নিয়ে আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধের বিষয়ে যে আমাদের দীর্ঘকালীন গবেষণা, পর্যবেক্ষণ, নদী পরামর্শ কার্যক্রম আছে, তারই ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের মাধ্যমে নতুন সরকারের কাছে, বিশেষ করে তাদের যে নির্বাচনী ইশতেহার বা অঙ্গীকার, তারই অংশ হিসেবে এবং তাদের ইতিমধ্যে আমাদের যে উপস্থাপনা সেখানে একাধিকবার আসবে, যে তিনটি বিষয়ের প্রতি আমরা গুরুত্ব দিয়েছি। একটি হচ্ছে যে রাজনৈতিক দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়েছে বিপুল ভোটাধিক্যে, তাদের যে 31 দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি এজেন্ডা যেটি ছিল, পরবর্তীতে জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রেক্ষিতে যে নির্বাচনী ম্যানিফেস্টো এবং তার পরবর্তীতে বিশেষ করে জাতির উদ্দেশ্যে সরকার প্রধান দায়িত্ব নেওয়ার পর যে ভাষণ দিয়েছেন, সবকিছু বিবেচনা নিয়ে এবং পাশাপাশি জুলাই সনদ, যেটি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, সেখানে যে সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধের বিষয়গুলো আছে, চারটি উপাদানকে কেন্দ্র করে আমাদের যে পক্ষ থেকে সরকারকে পরামর্শ দেয়া। সরকার ইতিমধ্যে বেশ কিছু সিদ্ধান্ত, এটা আমরা করার একটু বলবো, বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, উদ্যোগ গ্রহণ করেছে, যেটি আসা জাগে নেওয়া আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সেগুলো বিবেচনা নিয়ে স্বাগত জানাই। অন্যদিক থেকে বহুমুখী চ্যালেঞ্জ আছে, যেটা আমি বলেছি, সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। সেই প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই পর্যায়ে, প্রাথমিক পর্যায়ে কি করণীয়, কি ধরনের বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া উচিত, বিশেষ করে কি ধরনের কৌশলগত বিষয়গুলোকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত, সেগুলো আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং আজকে যে উপস্থাপনাটি, যে পলিসি ব্রিফটি আমরা আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি, সেটি সরকার প্রধানের কাছে আজকে আমরা হস্তান্তর গ্রহণ করার চেষ্টা করব। সেই লক্ষ্যে আজকে আপনাদের সাথে এই সংবাদ সম্মেলনের আয়োজন। আমি এই পর্যায়ে দীর্ঘায়িত না করে সহকর্মী জিল খানাইনকে তার উপস্থাপনা শুরু করার জন্য অনুরোধ করছি। তিনি বিস্তারিত উপস্থাপনাটি করবেন আমাদের যে পলিসি ব্রিফটি আছে, কিন্তু তার উপস্থাপনার পর শেষ পর্যায়ে আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রাধান্যের যে বিষয়গুলো, সেগুলি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তারপরে যদি আগ্রহ থাকে, আপনাদের আলোচনার সুযোগ থাকবে। সবাইকে পর্যায়ে ধন্যবাদ। সরকারের সুশাসন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কৌশলগত প্রাধান্য টিআইবি সুপারিশ উপস্থাপনা আমন্ত্রণ জানাচ্ছি। গণতান্ত্রিক অগ্রযাত্রায় এক ঐতিহাসিক ক্রান্তি লগ্নে জনগণের নিরঙ্কুশ সমর্থন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের সামনে রয়েছে হাজারো শহীদের রক্ত ও আপামর জনগণের বহুমাত্রিক মানবাধিকার লঙ্ঘন সহ অপরিমেয় ত্যাগের বিনিময়ে কর্তৃত্ববাদী চৌর্যতন্ত্রের পতন পরবর্তী বাংলাদেশে জবাবদিহিমূলক, সুশাসিত ও দুর্নীতিমুক্ত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার অভূতপূর্ণ সম্ভাবনা তৈরি হয়েছে, যার বাস্তবায়নে নতুন সরকারের সুদৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। বিএনপির 31 দফা রাষ্ট্র মেরামত রূপরেখা, বিশেষ করে বিএনপি নির্বাচনী ইশতেহার, বিটাবিতে প্রচারিত বিএনপি চেয়ারপারসনের নির্বাচনী বক্তৃতায় এবং শপথ গ্রহণের পর জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণে। ইতিমধ্যে নতুন সরকার গঠনের পর সরকার কিছু অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে, যেমন সংসদ নেতা হিসেবে দলের সদস্যগণের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা না নেওয়ার ঘোষণা এবং প্রধানমন্ত্রী হয়েও প্রাপ্য সরকারি সুবিধা বর্জন করে জ্বালানি সহ ব্যক্তিগত গাড়ি ব্যবহারের মতো অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, যা দেশবাসীকে অনুপ্রাণিত করেছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি জবাবদিহিমূলক গণতান্ত্রিক কাঠামো সুদৃঢ় করা, সুশাসন প্রতিষ্ঠা ও কার্যকর দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালনের প্রচেষ্টার অংশ হিসেবে নিয়মিত গবেষণা ও অধিপরামর্শ সহ নাগরিক সম্পৃক্ততা কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন সরকারের 5 বছর মেয়াদের কর্মকৌশল ও তার বাস্তবায়নের পথরেখার মূল ধারায় সুশাসন ও দুর্নীতি প্রতিরোধ পরিকল্পনা অন্তর্ভুক্ত করতে বিএনপির 31 দফা রাষ্ট্র মেরামত রূপরেখা ও দলের নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের সংস্কার সুপারিশমালার আলোকে টিআইবি ধারাবাহিক সুশাসন বিষয়ক গবেষণা ও প্রেক্ষিত বিশ্লেষণের উপর ভিত্তি করে এই সুপারিশমালা প্রস্তাব করা হলো। এই সুপারিশের অন্তর্ভুক্ত প্রস্তাবনার ধারাবাহিকতায় টিআইবি আরো সুনির্দিষ্টভাবে খাত ও প্রতিষ্ঠান ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়তা করতে আগ্রহী।
আমি আমাদের সুপারিশমালা এখানে উপস্থাপন করছি। আমরা যে বিষয় ভিত্তিক যে সুপারিশগুলো করেছি সেখানে প্রত্যেকটি বিষয়ের শুরুতে আমরা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার উল্লেখযোগ্য ওই বিষয়ে যে প্রতিশ্রুতিগুলো ছিল এবং বিএনপি নির্বাচনী ইশতেহারে যে উল্লেখযোগ্য প্রতিশ্রুতিগুলো ছিল বিষয়ভিত্তিক, সেগুলো আমরা প্রত্যেকটি বিষয়ভিত্তিক সুপারিশের সামনেই উপস্থাপন করেছি। তবে আমরা এখানে এই মুহূর্তে সেটি পাঠ করছি না। আমরা দুর্নীতি প্রতিরোধ বিষয়ক যে সুপারিশ, টিএবির সুপারিশগুলো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের প্রথম সুপারিশ যেটি, যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ সময়ে জারিকৃত দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025-এর বিদ্যমান ঘাটতিসমূহ দূর করতে দুদক সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশমালা অনুযায়ী অধ্যাদেশ অন্তর্ভুক্ত নিম্নোক্ত বিষয়সমূহের প্রয়োজনীয় সংশোধন ও অন্তর্ভুক্তকরণের উদ্যোগ গ্রহণ করার সুপারিশ করেছি। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, দুদক চেয়ারম্যান ও কমিশনার বাছাই কমিটিতে সদস্য হিসেবে জাতীয় সংসদের বিরোধী দলের প্রতিনিধি মনোনয়নের এখতিয়ার স্পিকারের হাতে না রেখে বিরোধী দলের নেতার হাতে দেওয়া, দুর্নীতি বিরোধী ও সুশাসনের কাজে অভিজ্ঞতা সম্পন্ন একজন বাংলাদেশী নাগরিককে কমিটির সদস্য হিসেবে মনোনয়নের দায়িত্ব প্রধান বিচারপতির উপর অর্পণ করা, দুদকের সর্বোচ্চ স্বাধীনতার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত প্রস্তাব পর্যালোচনা কমিটি নতুন আইনে অন্তর্ভুক্ত করা, দুদকের কমিশনার নিয়োগের অভিজ্ঞতা শর্ত 20 বছরের পরিবর্তে 15 বছর করা, চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের স্বচ্ছতার ঘাটতি দূরীকরণে সংক্ষিপ্ত তালিকার অন্তর্ভুক্ত প্রার্থীদের নাম প্রকাশের বিধান অন্তর্ভুক্ত করা, শক্তিশালী ও অংশগ্রহণমূলক সার্চ কমিটি গঠনে নির্বাহী ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণমুক্ত কাঠামোর বিধান করা, দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি মোকাবেলায় স্বতন্ত্র ইন্টিগ্রিটি ইউনিট গঠন করা এবং আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি অন্তর্ভুক্ত করা, দুদকের সামগ্রিক কার্যক্রম বিশেষ করে অভিযোগ ব্যবস্থাপনা, তদন্ত, গোপন অনুসন্ধান ও মামলা মোকদ্দমার জন্য এন্ড টু এন্ড অটোমেশন কার্যকর করা, দুদকের কর্মীদের জন্য ইতিবাচক ও নেতিবাচক প্রণোদনার প্রস্তাব অন্তর্ভুক্ত করা, বিশেষ করে দুদকের কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি উপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ বাস্তবায়ন করা। দুদকের ঊর্ধ্বতন পদে বিশেষ করে প্রশাসনিক চাকরি থেকে পেশনে নিযুক্ত আমলাদের সর্বোচ্চ সীমা 10% মধ্যে রাখা, দুদকের কেন্দ্রীয় আঞ্চলিক সকল পর্যায়ে যে কোনো অপরাধ সংগঠনের সুনির্দিষ্ট তথ্য প্রাপ্তির ক্ষেত্রে কমিশন কর্তৃক তদন্তপূর্বক আবশ্যিক অনুসন্ধান করার বিধান বাতিল করে সরাসরি এজাহার দায়েরের বিধান যুক্ত করা, অধ্যাদেশে দুর্নীতির বিচারে আপোষ করার যে সুযোগ তৈরি করা হয়েছে, অর্থাৎ কোনো ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা বা ক্ষতিপূরণ বা উভয় প্রদান করতে সম্মত হলে সাজা মার্জনার যে ঢালাও সুযোগ রাখা হয়েছে তা বাতিল করা, বেসরকারি খাতের ঘুষ দুর্নীতিকে আইনের আওতায় নিয়ে আসা এবং দুদকে জনবল বৃদ্ধির সুপারিশ বাস্তবায়ন করা। দুদক সংস্কার কমিশনের যে সুপারিশগুলো ছিল তার মধ্যে বেশ কিছু সুপারিশ আমরা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য এখানে আমরা আবার তুলে ধরেছি। যার মধ্যে প্রথমে রয়েছে রাজনৈতিক ও নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট আইনি বিধান প্রণয়ন করতে হবে, যার মধ্যে থাকবে সকল স্তরের জনপ্রতিনিধিত্বের দায়িত্ব গ্রহণের পরপরই তাদের এবং পরিবারের সদস্যদের বার্ষিক হালনাগাদযোগ্য খাতভিত্তিক আয় এবং সম্পদের বিবরণী জমা দেওয়া এবং জনসাধারণের যাচাই বাছাইয়ের জন্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করার বাধ্যবাধকতা, সরকারি, বেসরকারি এবং ব্যক্তি মালিকানাধীন খাতে স্বচ্ছ শাসন ব্যবস্থায় আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা গ্রহণের সুবিধার্থে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়া, বিএফআইইউ, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সিআইডি, বাংলাদেশ পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার বিষয়টি বৃদ্ধি করার জন্য এই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা, দুর্নীতির বিরুদ্ধে একটি বিস্তৃত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে, যার মধ্যে থাকবে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যাতে সৃজনশীল উপায়ে জনগণ এবং নতুন প্রজন্মকে এই ধারণাটি জানানো যায় যে দুর্নীতি কেবল একটি শাস্তিযোগ্য অপরাধী নয়, বরং এটি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়ভাবে অগ্রহণযোগ্য, ধ্বংসাত্মক এবং বৈষম্যমূলক ব্যাধি। আইনের শাসন ও মানবাধিকার সংক্রান্ত সুপারিশের মধ্যে রয়েছে দলীয় রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে থেকে জুলাই গণ অভ্যুত্থান কর্তৃত্ববাদী সরকারের আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ড, অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রম অব্যাহত রাখা এবং ভবিষ্যতে এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কার্যকর উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করা, বিচার বিভাগের স্বতন্ত্র সক্রিয়তা, স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিতের পথে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠা সহ গৃহীত সকল সংস্কার কার্যক্রমের বাস্তবিক প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করতে হবে এবং র্যাব সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত বিচার বহির্ভূত হত্যা, গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘন, অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের
দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের আইন শৃঙ্খলা বিরোধী ঘটনা, খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট, অরাজকতা, সংখ্যালঘু প্রান্তিক জনগোষ্ঠীর উপর হামলা, আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা, মব তৈরি করে দাবি আদায়ের প্রবণতা ইত্যাদি মোকাবেলায় সুনির্দিষ্ট কৌশল বা দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। পুলিশ কমিশন অধ্যাদেশ যে নতুন আইন অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল সে বিষয়ে আমাদের সুপারিশ হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ 2025 বাতিল করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ সাপেক্ষে নতুন করে একটি স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়ন করতে হবে, যেখানে নিম্নোক্ত বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। একটি স্বাধীন ও নিরপেক্ষ পুলিশ কমিশন গঠনের ক্ষেত্রে আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে সাবেক ও বর্তমান আমলা ও পুলিশ কর্মকর্তাদের এই কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ বন্ধ করতে হবে। কমিশনের চেয়ারপারসন ও সদস্যদের পদমর্যাদার সমমানের অন্যান্য কমিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তাদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের অনুরূপ নির্ধারণ করতে হবে। প্রেষণে নিযুক্ত ব্যক্তি বা সরকারি কর্মচারীদের সংখ্যা কমিশনের মোট জনবলের 10% অধিক না রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কি কারণে কমিশনের সরকারি কর্মচারীদের প্রেষণে নিয়োগ করা হচ্ছে তা প্রকাশ করতে হবে। এই ধরনের পদে নিয়োগ প্রক্রিয়া সর্বদা সবার জন্য উন্মুক্ত, স্পষ্ট, স্বচ্ছ, যোগ্যতার ভিত্তিতে হতে হবে। সেই বিষয়টি এই আইনে যুক্ত করতে হবে। তথ্য অধিকার ও তথ্য প্রকাশ বিষয়ক সুপারিশের মধ্যে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে জারিকৃত তথ্য অধিকার অধ্যাদেশ 2026 সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আলোচনা সাপেক্ষে সংশোধন করতে হবে, যেখানে নিম্নোক্ত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করতে হবে। তথ্যের সংজ্ঞায় নোটশিট অন্তর্ভুক্ত করা, যার মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নথি পরিচালনাকারী প্রত্যেক কর্মকর্তা বা কর্মচারী, সংস্থা বা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন দ্বারা নিবন্ধিত রাজনৈতিক দল, সরকারি, স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার সংস্থা বা প্রতিষ্ঠানকে যুক্ত করতে হবে। প্রধান তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারদের পদমর্যাদা অন্যান্য কমিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তাদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা যথাক্রমে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকের অনুরূপ করতে হবে এবং আপিল কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। সরকারি দপ্তর সমূহে তথ্য গোপন করার যে প্রবণতা বা সম্বন্ধিত তথ্য প্রকাশ না করার যে চর্চা রয়েছে তা বন্ধ করতে হবে এবং তথ্য অধিকার নিশ্চিত করতে অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট 1923 বাতিল করতে হবে। সাইবার সুরক্ষা ও উপাত্ত সুরক্ষা বিষয়ক সুপারিশ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 সংশোধন করে যে ঝুঁকি বা ঘাটতি সমূহ ছিল তা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সাইবার স্পেসে ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা, ঘৃণা ও বিদ্বেষমূলক তথ্য প্রকাশে যে পরিমাণের অপব্যবহারের ঝুঁকি, জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পুরোপুরি সরকারি নিয়ন্ত্রণে থাকার কন্টেন্ট ব্লকিং এর মতো সংবেদনশীল বিষয়ে স্বার্থের দ্বন্দ্ব তৈরির ঝুঁকি, জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিল সরকারের প্রধানের নেতৃত্বে তৈরি হওয়ার ফলে সাইবার স্পেসে সরকারের ক্ষমতাকে জোরদার করা, কাউন্সিলের 25 সদস্যের সাইবার কাউন্সিলে মাত্র 2 জন আইসিটি বা মানবাধিকার বিশেষজ্ঞ থাকায় সরকারের বাইরের অংশীজনদের প্রকৃত প্রতিনিধিত্ব না থাকা ইত্যাদি ঝুঁকিগুলো দূর করতে হবে। ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 সংশোধন করে এর মধ্যে যে ঝুঁকি বা ঘাটতিগুলো আছে তা দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইনে বিশ্ব জুড়ে অনুষ্ঠিত উপাত্ত সুরক্ষা নীতিমালা বিষয়গুলো আইনে প্রতিফলন নিশ্চিত করতে হবে। অসামঞ্জস্যপূর্ণ প্রচেষ্টা বা ব্যয়ের অজুহাতে উপাত্ত জিম্মাদার বা প্রক্রিয়াকারীকে তার দায়িত্ব কর্তব্য থেকে যে সারের সুযোগ তৈরি হয়েছে সেটি দূর করতে হবে। অপরাধ প্রতিরোধের নামে ব্যক্তিগত উপাত্তে ঢালাও প্রবেশাধিকারের যে সুযোগ রাখা হয়েছে, যা উপাত্ত সুরক্ষার নামে নিয়ন্ত্রণ ও নজরদারির হাতিয়ার হিসেবে ব্যবহৃত সংখ্যা রয়েছে, তা দূর করতে হবে। জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025-এর বেশ কিছু ঝুঁকি এবং ঘাটতি রয়েছে, সেই বিষয়গুলো দূর করার জন্য উদ্যোগ করা হবে, যে বিষয়গুলো এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সাংবিধানিক, সংবিধিবদ্ধ, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সম্পর্কিত সুপারিশের মধ্যে রয়েছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ 2025 সংশোধন করে নিম্নোক্ত ঘাটতি দূর করার উদ্যোগ গ্রহণ করতে হবে, যার মধ্যে রয়েছে রাজস্ব নিরূপণ আদায়ে নিরীক্ষার সুযোগ না থাকা, যা মহা হিসাব নিরীক্ষকের সাংবিধানিক মর্যাদা ও স্বাধীনতাকে পূর্ণ করবে এবং সরকারি রাজস্ব ব্যবস্থায় জবাবদিহি কমাবে। রাজস্ব নিরূপণ ও আদায়ের অনিয়ম ও করফাকির জবাবদিহির বাইরে থেকে যাবে। আন্তর্জাতিক বিদেশি সংস্থার সঙ্গে চুক্তি করা, মহা হিসাব নিরীক্ষকের প্রতিবেদন পেশ করা, বিধি প্রণয়ন করা ইত্যাদি ক্ষেত্রে সরকারের পূর্বানুমতি বা পরামর্শ গ্রহণের যে বাধ্যবাধকতা রাখা হয়েছে
সে বিষয়গুলো দূর করতে হবে। বার্ষিক প্রতিবেদন প্রতি বছর যথাসময়ে প্রকাশের বাধ্যবাধকতা না থাকার বিষয়টি এই ঘাটতিটা দূর করতে হবে। রাজস্ব নীতি রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 সংশোধন করতে হবে একইভাবে। যে ঘাটতি বা রয়েছে সেগুলো দূর করতে হবে। এনবিআর এর বিদ্যমান কাঠামো পুনর্গঠন করে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ গঠন করা হয়েছে, যা আশাবাদজনক। কিন্তু চূড়ান্ত বিবেচনায় আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে রাজস্ব আদায়কারী বিভাগটিকে আইনের সুরক্ষা নিশ্চিতপূর্বক স্বতন্ত্র সংস্থা বা কর্তৃপক্ষ হিসেবে রূপান্তরিত করা হয়নি, যা এই আইনে সেই বিষয়টি দূর করতে হবে। বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে মব তৈরি করে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অপসারণের চর্চা কঠোরভাবে প্রতিহত করতে হবে। স্বচ্ছ জবাবদিহিমূলক জনবান্ধব উন্নয়ন কৌশল গ্রহণ সম্পর্কিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে সকল প্রকার সরকারি ক্রয়, উন্নয়ন প্রকল্প পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে ভ্যালু ফর মানি অর্জনে অন্তরায় ও অনিয়ম দুর্নীতি সুযোগ সৃষ্টি করে এমন আইন ও প্রাতিষ্ঠানিক দুর্বলতাসমূহ চিহ্নিত ও সংস্কার করতে হবে। পাবলিক মানি বা রাষ্ট্রীয় অর্থ ব্যবহারের সর্বোচ্চ স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করতে হবে। সম অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্পর্কিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে আর্থসামাজিক উন্নয়নের সুফল সকলের নিকট, বিশেষ করে দরিদ্র, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর কাছে পৌঁছানো এবং আয় ও সম্পদের বৈষম্য দূর করার জন্য সুনির্দিষ্ট, বাস্তবায়নযোগ্য ও সময়বদ্ধ নির্দিষ্ট কর্ম পরিকল্পনা গ্রহণ করা। আদিবাসীদের পৃথক পৃথক জাতিসত্তা ও দলিতদের পরিচয়ের সাংবিধানিক স্বীকৃতি প্রদান এবং আদিবাসী বিষয়ক আন্তর্জাতিক সনদসমূহের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর অধিকার ও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি কোনো বিশেষায়িত মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। সমতলের আদিবাসীদের ভূমি ব্যবস্থাপনার জন্য একটি পৃথক ভূমি কমিশন গঠন করতে হবে। সরকারি প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তির ক্ষেত্রে প্রান্তিক জনগোষ্ঠীর অন্তর্ভুক্তিতে বাধা দূর এবং অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে বৈষম্য বিরোধী আইন প্রণয়ন বাস্তবায়ন করতে হবে। বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন খাতে সুশাসন প্রতিষ্ঠা সংক্রান্ত সুপারিশের মধ্যে রয়েছে অনিয়ম দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বেসরকারি খাতে সেবা, বিশেষত বেসরকারি শিক্ষা, স্বাস্থ্য, টেলিকমিউনিকেশন, মোবাইলে আর্থিক সেবা ইত্যাদি সেবাগুলো নিশ্চিতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থায় আইন ও প্রাতিষ্ঠানিক সংস্কার করা। যাত্রী বান্ধব ও নিরাপদ পরিবহন সেবা নিশ্চিত করতে মালিক, শ্রমিক সমিতি, রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠী, চাঁদাবাজ, সিন্ডিকেট এবং ব্যক্তি মালিকানাধীন পরিবহন ব্যবসায় বিদ্যমান সকল ধরনের অনিয়ম দুর্নীতি চিহ্নিত করতে হবে এবং তা বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর উপর সিন্ডিকেটের নিয়ন্ত্রণ বন্ধ করা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনে আইনের সংস্কারের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি দক্ষ প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ব্যাংকিং ও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা সংক্রান্ত সুপারিশের মধ্যে রয়েছে যে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যাংক খাত, বিশেষত রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ন্ত্রণ ও তদারকির ক্ষেত্রে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটাতে অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্ত করতে হবে। ঋণ জালিয়াতি, ব্যাংক খাতের সকল প্রকার প্রতারণা এবং অনিয়ম দুর্নীতির সাথে সম্পৃক্ত ব্যক্তি, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা ও পরিচালকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ব্যাংক ও আর্থিক খাতকে গোষ্ঠী, পরিবারতন্ত্র ও রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার জন্য বাংলাদেশ ব্যাংক সহ সকল বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনায় রাজনৈতিক, ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অপসারণ করতে হবে এবং এই জাতীয় চর্চা বন্ধ করতে হবে। ব্যাংক খাতের সামগ্রিক খেলাপি ঋণের পরিমাণ এবং এর আদায় প্রক্রিয়ার ধীরগতি ও জটিলতা বিবেচনায় আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে স্বার্থের দ্বন্দ্বমুক্ত সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সাথে পর্যায়ক্রমে একটি স্বতন্ত্র, স্বাধীন ও উচ্চ ক্ষমতাসম্পন্ন সংস্থা প্রতিষ্ঠা করতে হবে। অর্থ পাচার বন্ধ করতে বিএফআইইউ, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সিআইডি, বাংলাদেশ পুলিশ ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিগত সময়ে সংগঠিত পুঁজিবাজারের অনিয়ম দুর্নীতির তদন্ত, দুর্নীতিতে সম্পৃক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পুঁজিবাজারকে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করে স্বাধীন, স্বচ্ছ, জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করতে হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাত সম্পর্কিত সুপারিশের মধ্যে রয়েছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে বন্ধ করা এবং জ্বালানি মিশ্রণে নবায়নযোগ্য জ্বালানির পরিমাণ বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে 2050 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর সহ নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে জ্বালানি খাতে নীতি করায়ত্ত বন্ধ এবং স্বার্থের দ্বন্দ্ব প্রতিরোধ সহ এ খাত সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্বাধীন, তদারকি ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠন করতে হবে। আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন ও নবায়নযোগ্য লক্ষ্যমাত্রা অর্জনে জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রকল্পের অর্থায়ন ও
ব্যবহার ক্রমান্বয়ে কমানোর জন্য সময়াবদ্ধ লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর সংক্রান্ত কার্যক্রমে নেতৃত্ব প্রদানের জন্য টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে স্টেডাকে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা প্রদান সহ এর সক্ষমতা বৃদ্ধি করতে হবে। পরিবেশ জলবায়ু ঝুঁকি ন্যায়সঙ্গত জলবায়ু কার্যক্রম ও জলবায়ু তহবিল সুশাসন সংক্রান্ত সুপারিশের মধ্যে রয়েছে পরিবেশ সংবেদনশীল এবং সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশগত সংকটাপন্ন এলাকায় পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর এবং পরিবেশ দূষণকারী উন্নয়ন প্রকল্প গ্রহণ না করা, বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের প্রত্যাশা পূরণ করার জন্য এই ফান্ডের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে আর্থিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধি এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। আমি এই পর্যায়ে সুশাসন, দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়নের যে সার্বিক কৌশলগত সর্বোচ্চ প্রাধান্য বিষয়ক যে সুপারিশগুলো আছে তার সুপারিশ উপস্থাপন করার জন্য স্যারকে অনুরোধ করছি। আমরা এই বিষয়টির উপর বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে যে এই তিনটি ডকুমেন্টই কিন্তু বিএনপির ওনারশিপ আছে, মালিকানা বোধ আছে, তারপর তারা স্বাক্ষর করেছেন, প্রকাশ করেছেন এবং এই তিনটিকে বাস্তবায়ন করার জন্য একটা সমন্বিত কৌশলের প্রয়োজন বলে আমরা মনে করি। অন্যথায় সেটা বিক্ষিপ্তভাবে বিভিন্ন কার্যক্রম হতে পারে, কিন্তু বাস্তবে পরিপূর্ণ রূপায়ণ সম্ভব না হতে পারে। এবং এই সমন্বিত কৌশলে এবং পথরেখা অনুযায়ী বাস্তবায়নযোগ্য সকল কর্ম পরিকল্পনার মূল ধারায় আমরা জোরালোভাবে উল্লেখ করতে চাই। সকল কর্ম পরিকল্পনার মূল ধারায় সুশাসন এবং দুর্নীতি বিরোধী উপাদান সক্রিয়ভাবে অবশ্যই পালন হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আমরা জোর দিয়ে বলতে চাই, মনে রাখতে হবে যে দুর্নীতির কার্যক্রম দৃশ্যমান নিয়ন্ত্রণ করতে না পারলে, প্রতিরোধ করতে না পারলে সরকারের অন্য কোনো অঙ্গীকার বা উদ্যোগ প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমরা মনে করি দুর্নীতি নিয়ন্ত্রণ, প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে যে অন্য সকল যে অঙ্গীকারগুলো আছে সেগুলো বাস্তবায়নের পূর্ব শর্ত। দুর্নীতি বিরোধী অবস্থান এবং প্রতিশ্রুতির বাস্তবায়নে সরকারের বিশাল সুযোগ আছে এবং আছে সক্ষমতা, কিন্তু এর পাশাপাশি সুযোগ এবং সক্ষমতা আমরা জোরালোভাবে বলতে চাই। সরকারের বিশাল গণনায় আছে এবং সংসদে 2/3 বেশি আসন আছে এবং জাতীয় সমর্থন আছে। তার উপর ভিত্তি করে সরকার যেটা চায় সেটা অবশ্যই অঙ্গীকার বাস্তবায়ন করার মতো তাদের সক্ষমতা এবং সুযোগ সৃষ্টি হয়েছে। তবে এর মধ্যেও থাকতে পারে বহুমুখী প্রতিকূলতা এবং ঝুঁকি। সেই ঝুঁকিগুলো কি, সেই তার ঝুঁকি কি ধরনের, কি সূত্র এবং স্বরূপ, এবং সেটি কি প্রক্রিয়া ঝুঁকিগুলি আসে এবং সেগুলো তাদের যে প্রভাব সৃষ্টি করে সেগুলো চিহ্নিত করে ম্যাপিং করে তার উপর ভিত্তি করে মোকাবেলার কৌশল অবলম্বন করতে হবে। আমরা এটিকে বিশেষভাবে গুরুত্ব দিই এই কারণে যে আমরা গত সবসময় দেখেছি বাংলাদেশে সবসময় সরকারগুলো দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণা দেয়, সুশাসনের ঘোষণা দেয়, কিন্তু বাস্তবে সেগুলো কার্যকর করা যায় না, কারণ অভ্যন্তরীণ প্রতিরোধ সবচেয়ে বেশি অন্যতম উপাদান হিসেবে কাজ করে, যেটা আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি। কাজে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা যে প্রত্যাশা এবং অর্জনের সম্ভাবনা তার পাশাপাশি ঝুঁকি চিহ্নিত করে সেটাকে নিরসনের উপায় বের করার প্রতি গুরুত্ব আরোপ করছি। প্রসঙ্গে আরেকটি বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় প্রণীত যে সমস্ত অধ্যাদেশগুলো 133 বা তারও বেশি হতে পারে অধ্যাদেশ পরিণত হয়েছে, সেগুলোর মধ্যে থেকে কোন যুক্তিতে কোনগুলো এবং কোন যুক্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে বা হবে না তা স্বচ্ছতার স্বার্থে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করতে হবে। যুক্তিগুলো কোন কোন অধ্যাদেশগুলো সংসদে উত্থাপিত হচ্ছে, কোনগুলি হচ্ছে না, সেটা যুক্তি সহকারে জনসভাকে প্রকাশ করতে হবে। এর পরবর্তীতে যে বিষয়গুলো আমি আবার ফিরে আসছি, ক্ষমতাসীন দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকদের এবং আমলাতন্ত্র এবং ব্যবসায়ীদের প্রায় সকল পেশাজীবীর মধ্যেই একাংশের মধ্যেই দৃশ্যমান একটা প্রবণতা, যেটা আমরা এর আগেও আপনাদের মাঝেও বলেছি, এবার আমাদের পালা। এই যে এবার আমাদের পালা যে সংস্কৃতি, সেটার বিকাশ রোধে সেটাকে প্রতিহত করার জন্য দলীয় দল ও দলীয় অঙ্গ সংগঠন সহ সকল দলীয় আনুগত্য পুষ্ট সকল ক্ষেত্রে শুদ্ধতার চর্চা নিশ্চিত করতে হবে এবং সেই জন্য দল ও সরকারের শীর্ষ পর্যায় থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার দিক নির্দেশনা সহ সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে। আমরা মনে করি যে এখনই সময় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়গুলো বিবেচনা নিয়ে
রাজনৈতিক দল, তাদের নিজস্ব দল এবং দলের যে সংগঠন এবং দলের সমর্থন পুষ্ট যে শক্তিগুলো আছে তাদেরকে জোরালো বার্তা দেওয়া যে দুর্নীতি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়, এবং এটি যে গ্রহণযোগ্য নয় সেটা নিজেদের মধ্যে থেকে আগে শুরু করতে হবে। বিএনপির অভ্যন্তরে বিএনপির সরকারি সাফল্যের পরিপন্থী শক্তি যেন ক্রমান্বয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠতে না পারে, সেই জন্য সুচিন্তিত কৌশল অবলম্বন করতে হবে। কর্তৃত্ববাদের পতন এবং নির্বাচনে বিশাল জয়ের ফলে রাজনৈতিক এবং সরকারি অবস্থান, জনপ্রতিনিধিত্ব এবং অন্য কোনোভাবে ক্ষমতার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংশ্লিষ্টতা থাকলেই সেটাকে ক্ষমতার অপব্যবহারের এক ধরনের বা দুর্নীতির লাইসেন্স হিসেবে বিবেচনা করার যে চর্চা দৃশ্যমান সবসময় ছিল, এখনো আছে, সেটাকে কঠোরভাবে প্রতিরোধ এবং বিলুপ্ত করতে হবে। সকল পর্যায়ে জনপ্রতিনিধিদের জন্য আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে ও সংশ্লিষ্ট অংশীদারদের সাথে বিশেষজ্ঞদের সাথে আলোচনার সাপেক্ষে একটি জনপ্রতিনিধি আচরণ বিধি প্রণয়নের উদ্যোগ গ্রহণ করতে হবে, যার মধ্যে সংসদের সদস্যবৃন্দর পাশাপাশি সকল পর্যায়ে জনপ্রতিনিধির জন্য আচরণ বিধি থাকবে। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, দলবাজি, চাঁদাবাজি, দখলবাজিকে স্বাভাবিকতার প্রদানের সকল অপচেষ্টার বিরুদ্ধে সরকারি শীর্ষ পর্যায় থেকে কঠোর বার্তা এবং নির্দেশনা দিতে হবে। সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সকল পেশাজীবী সংগঠনকে দলীয়করণের প্রভাব মুক্ত করার জন্য সরকার ও রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বল্প, মধ্যম, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। এটিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি এই বিষয় এই কারণে যে বাংলাদেশে যে বিপর্যয় হয়েছে গণতান্ত্রিক অগ্রযাত্রার বিপরীতে, তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সকল পেশাজীবী সংগঠন মধ্যে দলীয়করণ। এটা কোনো দলের একচ্ছত্র বিষয় ছিল না, আমাদের বড় দলগুলো সবাই এই প্রবণতায় লিপ্ত হয়েছে, যে কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়েছে এবং পেশাজীবী সংগঠনগুলো দলীয় প্রভাবের কারণে তার সহায়ক শক্তি হিসাবে ভূমিকা পালন করেছে কর্তৃত্ববাদ বিকাশে। সেই অভিজ্ঞতায় সবচেয়ে যে শক্তিগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম আমি মনে করি যে বর্তমান সরকারের দল, সরকার এবং সরকারি দল, কাজে এই অভিজ্ঞতার পুনরুক্তি তারা করবেন না সেই বিশ্বাস রেখে আমরা বলতে চাই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সকল পেশাজীবী সংগঠনকে দলীয় প্রভাব মুক্ত করতে হবে। এরপরে আমরা যে বিষয়টির উপর গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে দুর্নীতি প্রতিরোধের কথা। আমরা সবসময় বলি, আমরা মনে করি যদি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো কাছে করতে হবে, কিন্তু সেটি এককভাবে কোনো প্রতিষ্ঠানের বিষয় নয়। এই বিবেচনায় আমরা যেটা আপনারা জানেন যে জুলাই সনদের অন্তর্ভুক্ত ৭৪ নম্বর ধারায় যারা সেটি দেখেছেন বা দুদক সংস্কার কমিশনের যে প্রস্তাবনা তার উপর ভিত্তি করে সকল রাজনৈতিক দলের সম্মতিক্রমে কোনো প্রকার নোট অফ ডিসেন্ট ছাড়া একটি বিষয়ে ঐক্যমত হয়েছে যে একটা জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল প্রণীত হবে। সেই কৌশলটি যদি জনপ্রণীত হয়, যার মাধ্যমে দুদকের পাশাপাশি সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সকল সরকারি খাত এবং সকল নজরদারি সংস্থাগুলোর জন্য নির্ধারিত দায়িত্ব থাকবে রাষ্ট্রীয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এমনকি পাবলিক সেক্টর, বেসরকারি খাত, গণমাধ্যম সহ সকল প্রতিষ্ঠানের যে ভূমিকা থাকবে নিজস্ব অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধ ভূমিকা, সেটি চিহ্নিত করা হবে এই কৌশল এবং সেটি বাস্তবায়নের জন্য আমরা প্রস্তাব করেছি এবং সেটি সকলের ঐক্যমত্য হয়েছে। তাই সেই কারণে আমরা এই সরকারের কাছে আবেদন করছি যত শীঘ্র সম্ভব এরকম কৌশলটি প্রণয়ন করা, বাস্তবায়নের জন্য সংবিধানের যে বিধান আছে সেই অনুযায়ী ন্যায়পালের পদ সৃষ্টি করে ন্যায়পাল এই জাতীয় কৌশল, দুর্নীতিবিরোধী জাতীয় কৌশল কতটুকু প্রতিপালিত হচ্ছে সেটা পর্যবেক্ষণ করবে এবং প্রতিবেদন করবে এবং সেটি বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। এই অবস্থা সৃষ্টি করতে হবে। এরপরে জুলাই সনদের 43 নম্বর ধারা অনুচ্ছেদ অনুযায়ী এবং এই বিষয়টাও কোন দলের কোন প্রকার দ্বিমত বা নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদে অন্তর্ভুক্ত হয়েছে। সেটি হচ্ছে যে আমাদের সংবিধানের ২ অনুচ্ছেদ যেটি আছে সেটাকে সংশোধন করে সেখানে সকল প্রকার ক্ষমতা, রাষ্ট্রীয় এবং সাংবিধানিক ক্ষমতার অপব্যবহারকে, সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহারকে অবৈধ হিসেবে ঘোষণা করতে হবে এবং সেটি বাস্তবায়নের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিভিন্ন রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্নীতি বিরোধী ভূমিকা ও দায়িত্ব নির্দিষ্ট করে একটি জাতীয় দুর্নীতি বিরোধী কৌশল, যেটা আগে বলেছি, ন্যাশনাল স্ট্র্যাটেজি প্রণয়ন করতে হবে। এবং এরপরে যে বিষয়টির গুরুত্ব করতে চাই, আপনারা জানেন যে ধারাবাহিকভাবে বাংলাদেশে কালো টাকা বৈধতা করার একটা সুযোগ ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাখা হয়েছিল। আমাদের সহ আপনাদের সহ সকলের চাপের প্রেক্ষিতে সেটিকে রহিত করা হয়েছে। আমরা এই বিষয়টিকে আর পুনরাবৃত্তি দেখতে চাই না, কারণ কাজে আমাদের প্রস্তাবনা হচ্ছে যেটি জুলাই সনদের অন্তর্ভুক্ত প্রস্তাবনার অংশ, সেটি হচ্ছে যে
একটা সুনির্দিষ্ট আইন করে কোনো প্রকার কালো টাকা বৈধতার সুযোগকে চিরতরে বন্ধ করতে হবে। বিভিন্ন স্তরে ক্ষমতাধর এবং জনস্বার্থে সংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণকারীদের স্বার্থের দ্বন্দ্ব নিষ্পত্তি এবং প্রতিরোধ করার জন্য নির্দিষ্ট আইনি কাঠামো তৈরি করতে হবে। অর্থাৎ স্বার্থের দ্বন্দ্বের কারণে যে জাতীয় সিদ্ধান্তগুলো হয় সেখানে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থের প্রতিফলন ঘটে, যেটি আমরা সবসময় দেখে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সেটা দেখেছি, কর্তৃত্ববাদী সরকারের সময় তো অবশ্যই। সেই ধারাবাহিকতা প্রতিরোধ করার জন্য সকল যাদের হাতে ক্ষমতা তাদেরকে তাদের স্বার্থের দ্বন্দ্বটা প্রতিহত করার জন্য স্বার্থের দ্বন্দ্ব নিরসন আইনি এবং ব্যবস্থাপনা কাঠামো তৈরি করতে হবে সুনির্দিষ্টভাবে। যে প্রক্রিয়া বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়, সেই অর্থ পাচার হয়েছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশে চূড়ান্ত মালিকানার ও তথ্যের ঘাটতি, প্রকাশের ঘাটতির অভাব, প্রকাশের ঘাটতি। অর্থাৎ আমরা যে বিষয়টি এখানে একইভাবে জুলাই সনদে অন্তর্ভুক্ত যে বিষয়টি আছে, বেনিফিশিয়াল ওনারশিপ ট্রান্সপারেন্সি অ্যাক্ট, অর্থাৎ চূড়ান্ত মালিকানা তথ্যের প্রকাশের আইন এবং তাই সেই মালিকানার তথ্যসমূহ জনগণের কাছে প্রকাশযোগ্যভাবে উপস্থাপনা করার জন্য একটি রেজিস্টার, উন্মুক্ত রেজিস্টার পদ্ধতি চালু করতে হবে। বিভিন্ন দেশে এর মাধ্যমে কর ফাঁকি থেকে শুরু করে অর্থ পাচার, দুর্নীতি প্রতিরোধ, বিশেষ করে উচ্চ পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আমরা দীর্ঘদিন যাবত এই বিষয়টি নিয়ে বিভিন্ন সরকারের সাথে কাজ করার চেষ্টা করেছি, কিন্তু গৃহীত হয়নি। সৌভাগ্যের বিষয় জুলাই সনদে সেটা অন্তর্ভুক্ত হয়েছে এবং এই বিষয়টিকে আমরা বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহ্বান জানাবো এবং বর্তমান সরকার ক্ষমতাসীন দল বিএনপিও এই প্রস্তাব প্রতি সম্মতি জানিয়েছে। কাজে এই বিষয়টির প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। পাশাপাশি আরেকটি সম্পূরক একটি আইনের কথা আমরা বলছি, সেটা হচ্ছে কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড, বা যেটি আন্তর্জাতিকভাবে প্রণীত একটি সমন্বিত একটা ব্যবস্থা, যার মাধ্যমে বাংলাদেশি এবং বাংলাদেশের অভ্যন্তরের দেশের বাইরে বাংলাদেশি সকল নাগরিক বা প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন, আর্থিক লেনদেন, সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে নজরদারি কর্তৃপক্ষের কাছে অ্যাভেলেবল হবে। সেই বিষয়টি, সেই সম্পর্কিত একটা আন্তর্জাতিক চুক্তি আছে, সেই চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড অংশগ্রহণের জন্য আমরা জানি এই বিষয়টিতেও সকল রাজনৈতিক দল বিএনপি সহ ঐক্যমত্য ছিল। এর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। কর্তৃত্ববাদী প্রাতিষ্ঠানিকরণের এবং জনগণের মৌলিক অধিকার লঙ্ঘন, চাঁদাবাজি এবং আর্থিক খাত সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দখলের অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহৃত যে গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে ডিজিএফআই, এসবি, ডিবি, এনএসআই ইত্যাদি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এই প্রতিষ্ঠানগুলো থাকবে, তাদের দায়িত্ব আছে জাতীয় নিরাপত্তার সাথে, রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে তাদের কাজ করতে হবে তাদের নিজস্ব অবস্থান থেকে, কিন্তু তাদেরকে মানবাধিকার অধিকার লঙ্ঘন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করা, অর্থ পাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যে চর্চা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা থেকে উত্তরণের জন্য এই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে হবে। এটি ছাড়া বাংলাদেশের সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়, অর্থ পাচার নিরোধ করা সম্ভব নয় বলে আমরা মনে করি। একই সাথে র্যাব নামক যে প্রতিষ্ঠানটি আছে, আপনারা জানেন, জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে এমনকি সম্প্রতি যে গুম প্রতিরোধ কমিশনের প্রতিবেদন, সেখানেও র্যাব বিলুপ্ত করার প্রস্তাবনা এসছে, দাবি উত্থাপিত হয়েছে। আমরা সেই দাবিতে পুনর্ব্যক্ত করছি, সরকারের কাছে আবেদন জানাচ্ছি র্যাব বিলুপ্তির পথে অগ্রসর হতে হবে। ইতিমধ্যে আমরা আপনারা শুনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সমস্ত অধ্যাদেশগুলো হয়েছে, তার মধ্যে একটি অধ্যাদেশ বেশ আলোচিত, অনেক প্রত্যাশার অধ্যাদেশ হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ, যেটি জুলাই সনদের অন্তর্ভুক্ত প্রস্তাবনার মধ্যে অন্তর্ভুক্ত আছে। কিন্তু সেই অধ্যাদেশটি যেটি প্রণীত হয়েছে, সেটা আমরা প্রকাশ্যভাবে বলেছি, বিশ্লেষণ করে বলেছি যে এটি কোনো অবস্থায় প্রত্যাশিত ছিল না, যে প্রত্যাশা আছে সেটা পূরণ করতে ব্যর্থ হবে। কাজেই সরকারের পক্ষ থেকে আহ্বান, এই অধ্যাদেশটি বাতিল করে তার পরিবর্তে সংশ্লিষ্ট অংশীজনকে সম্পৃক্ত করে এমন একটি অধ্যাদেশ আইন প্রণয়ন করতে হবে, যার মাধ্যমে পুলিশের স্বচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি তাদের পেশাগত উৎকর্ষ বিকাশের সুযোগ নিশ্চিত করার জন্য এই স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে স্বাধীন পুলিশ কমিশন ভূমিকা পালন করতে পারবে। এবং সেই লক্ষ্যে এমনভাবে প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে হবে যাতে করে বিশেষ করে পুলিশের অভ্যন্তরীণ নিজস্ব কর্মীদের অভিযোগ এবং পুলিশের বাইরে জনগণের যারা
সেবাগ্রহীতা, পুলিশের সেবাগ্রহীতা, তাদের অভিযোগের সম্পূর্ণ নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং কার্যকর সুরাহা বা সমাধান নিশ্চিত করা সম্ভব হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাধারণ মানুষের, প্রতিটি মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা একটি স্বাধীন পুলিশ কমিশন, সেটি যেন প্রতিষ্ঠা করার জন্য বর্তমান সরকার অনতিবিলম্বে একটা উদ্যোগ গ্রহণ করে সেটি আমরা আহ্বান জানাচ্ছি। তবে অন্তর্বর্তীকালীন সরকার যে অধ্যাদেশটি করেছে সেটি বাতিল করতে হবে, সেটি আমাদের কাছে আমরা ইতিমধ্যে জানিয়েছি। আপনারা সবাই লেখালেখি করেছেন, যে কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। তথ্য কমিশনের বিষয়টি আপনাদের মাধ্যমে ইতিমধ্যে বহুবার আমরা আলোচনা করেছি। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর পার করে দিয়েছে, কমিশনটি গঠন করেনি। আর আমরা আশা করব বর্তমান সরকার, নতুন সরকার অনতিবিলম্বে এই কাজটির প্রাধান্য দেবে, তথ্য কমিশন গঠন করবে। পাশাপাশি তথ্য কমিশন আইন, তথ্য অধিকার আইন যেটি আছে সেটি যে দুর্বলতাগুলো আছে সেগুলো চিহ্নিত করেছি আমরা বিভিন্নভাবে, সেগুলোকে বিবেচনায় নিয়ে আইনটি সংশোধন করতে হবে এবং অনতিবিলম্বে তথ্য কমিশন গঠন করতে হবে, স্বাধীন তথ্য কমিশন গঠন করতে হবে। সকল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রকৃত অর্থে যেন স্বাধীনভাবে কাজ করতে পারে সেরকম পরিবেশ নিশ্চিত করতে হবে এবং এসব প্রতিষ্ঠানের প্রধান ও সদস্যদের নিয়োগে দলীয়করণ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এর মধ্যে আছে অবশ্যই নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, তথ্য কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন, মহাসাগরিক নিয়ন্ত্রণ কার্যালয়, সরকারি কর্ম কমিশন ইত্যাদি। রাজনৈতিক বিবেচনার অর্থে যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতার ভিত্তিতে সকল সরকারি, আধা সরকারি নিয়ন্ত্রক সংস্থা, স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করতে হবে। সরকারি কর্মচারীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে কোনো প্রকার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। বিদ্যমান দলীয় লেজুর ভিত্তিক সকল পেশাজীবী বিশেষায়িত সেবা খাত ভিত্তিক সংগঠন বা সমিতি বিলুপ্ত করে সংশ্লিষ্ট পেশাজীবীদের অধিকার ও স্বার্থ রক্ষায় দলীয় প্রভাবমুক্ত সংগঠন ও সমিতি প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ আমরা যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে কোনো পেশাজীবী মানুষের জন্য দলীয় সংগঠন থাকতে হবে, তাদের পেশাগত স্বার্থ সুরক্ষার জন্য, প্রমোশনের জন্য। কিন্তু সেটাকে দলীয় প্রভাবে পরিণত হওয়ার কারণে যেটা আমরা দেখেছি সবসময়, আপনারা নিজেরও সেটা ভুক্তভোগী, আমরা মনে করি যে যারা ক্ষমতা আছেন তারাও সেটার ভুক্তভোগী। দলীয়করণের কারণে যেটি হয়, শুধু পেশাগত দেউলিয়াপনা সৃষ্টি হয় তাই নয়, এই প্রতিষ্ঠানগুলো অকার্যকর রূপ ধারণ করে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, জনবান্ধব, দুর্নীতি ও বৈষম্যমুক্ত এবং সাম্য ন্যায় বিচার ভিত্তিক উন্নয়ন কৌশল গ্রহণ করতে হবে। অভ্যন্তরীণ সম্পদ ও রাজস্ব আহরণের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশের বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, পেশাভিত্তিক জনগোষ্ঠীর পরিচয় ও স্বকীয়তা বজায় রেখে মৌলিক অধিকার নিশ্চিতে এবং রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানে পারস্পরিক শ্রদ্ধাশীলতা, সহমর্মিতা ও সহযোগিতার সংস্কৃতি পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি স্বতন্ত্র ডাইভার্সিটি কমিশন অর্থাৎ বৈচিত্র্য কমিশন গঠন করতে হবে। এই বিষয়টি আপনারা জানেন, যারা আমাদেরকে ফলো করেন, আমরা দীর্ঘদিন যাবত এই দাবিটি উত্থাপন করছি এবং তার পিছনে যুক্তিও আছে। বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজের স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল। বৈষম্য মুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এই দেশে আমরা মনে করি সকল নাগরিকের সমান অধিকার, তার পরিচয় নির্বিশেষে। কাজে বৈচিত্র্য কমিশন পৃথিবীর বিভিন্ন দেশে অত্যন্ত কার্যকরভাবে কাজ করছে, আমরা বাংলাদেশে সেটি হোক, এবং বৈষম্য বিরোধী আইন একটি যেটা আছে খসড়া, সেটিও অনতিবিলম্বে প্রণীত হোক, সেই প্রত্যাশা আমরা নতুন সরকারের কাছে করছি।